মঙ্গলবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন গুলিস্তানের ফুলবাড়িয়া সুপার মার্কেটের ৯১১টি অবৈধ দোকান উচ্ছেদ অভিযান শুরু করলে সংঘর্ষে জড়ায় ব্যবসায়ীরা বলছেন ৮ থেকে ১২ লাখ টাকার বিনিময়ে সাবেক মেয়র সাইদ খোকনের আমলে দোকানগুলোকে বৈধতা দিয়েছিল সিটি কর্পোরেশন। সাবেক মেয়র সাইদ খোকন বিষয়টি সত্যতা স্বীকার করে বলছেন, এভাবে ঢালাও অভিযান পরিচালনা করা আইনসিদ্ধ নয়। অতীতেও ফুটপাত থেকে হকার দখল মুক্ত করতে অভিযান, আবাসিক এলাকা থেকে বাণিজ্যিক ভবন সরানোর অভিযান, খাল দখল মুক্ত করার অভিযান থেকে শুরু করে সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটিতে ইন্টারনেট ডিশের তার সরানোর অভিযান শুরু হলেও তা সফলতার মুখ দেখেনি। এদিকে আজ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র দক্ষিণ সিটি কর্পোরেশনের ভেতরে যারা অবৈধ কাজের সাথে জড়িত এবং দুর্নীতিবাজ তাদেরকেও ভোটের সাথে তুলনা করছেন এবং তাদেরকেও অপসারণের হুমকি দিয়েছেন। এসব নিয়ে আলোচনায় রাজকাহনে আছি আমি শারমিন চৌধুরী। আমার সাথে অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এবং আমাদের সঙ্গে ইতিমধ্যেই যুক্ত হয়েছেন নগর বিশ্লেষক স্থপতি মোবাশ্বির হোসেন। স্থপতি মোবাশ্বির হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে যুক্ত হবার কথা রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। আশা করছি যে তিনি কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হবেন। আপনার কাছ থেকে শুরুতেই জানতে চাই যে যেটি আমরা ফুলবাড়িয়া সুপার মার্কেটের উচ্ছেদ অভিযান দেখছি, যেই তাদের কাছ থেকে যে বার্তা পাচ্ছি, ব্যবসায়ীরা বলছেন তারা টাকা দিয়ে বৈধ হয়ে তারা ব্যবসা করছেন। সাবেক মেয়র সাইদ খোকন বিষয়টি বলছেন, স্বীকার করছেন যে আদালতের নির্দেশে সিটি কর্পোরেশন বৈধতা দিয়েছিল, এভাবে উচ্ছেদ অভিযান বৈধ বলছেন না। এই বিষয়ে আপনার কি মূল্যায়ন? না, প্রথম হচ্ছে যে নকশা, অনুমোদিত নকশা অনুযায়ী কোনো কিছুর বৈধতা আর কারো দেওয়ার কাজ না হলে পরে সেটা বৈধতা দেওয়ার অধিকার একমাত্র রাজুকের। তাহলে প্ল্যান নতুন করে অনুমোদন নিতে হবে, বা সিটি কর্পোরেশনের প্রকল্পগুলি সিটি কর্পোরেশন নিজেই অনুমোদন দিয়ে থাকে। তাহলে এই নকশাগুলি তাহলে তারা প্রমাণ করুক যে নকশা অনুমোদিত নকশা এবং নকশা অনুমোদন করার পদ্ধতি অনুযায়ী এই কাজটি করা হয়েছে। ঢাকা শহরে ইমারতি নির্মাণ বিধিমালার যে আইনগুলি রয়েছে সেগুলি এখানে বাস্তবায়ন করেছে। বাস্তবে এগুলি কিছুই করা হয়নি। কারণ আমরা যতটুকু জানি, আমরা যতটুকু শুনেছি, আমরা প্রতিনিয়ত এগুলি নিয়ে কথা বলেছি যে একটি বিল্ডিং বানানোর পরে তারপরে ভাবটা এরকম যে এর ভিতরে আমার যা খুশি করার রাইট আছে। একটু আগে আপনি যেরকম বললেন যে আবাসিক এলাকায় বাণিজ্য, আবাসিক ভবনে বাণিজ্যিক ব্যবস্থাপনা ইত্যাদি ইত্যাদি এগুলি চলেই আসছে। আমাদের মানুষ এখন প্রতিবাদ আর করার বন্ধ করে দিয়েছে। এখন মানুষ দেখতে চায় সরকার বা সরকারি প্রতিষ্ঠান বা জনপ্রতিনিধিরা অনেস্টলি এই কাজগুলি যদি বাস্তবায়ন করতে পারে, তখন মানুষের ভিতরে আবার আস্থা ফিরে আসবে যে না, অন্যায়ের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম প্রতিবাদ করা উচিত। এবং আমি ফজলে নূর তাপসকে সাধুবাদ জানাই, যিনি যে কাজটি শুরু করেছেন। আবার একই সাথে ভয়ও পায় মাঝপন্থে যেন কোনো চাপের কাছে উনি নথি স্বীকার না করেন। যদি নথি স্বীকার না করেন তাহলে এটা কোনো রকম চাপ আছে কিনা সেটা নিশ্চয়ই উনি আমাদের সাথে আরো একটু স্পষ্ট করবেন। স্থপতি মোবাশ্বির হোসেন, আপনি বলছিলেন। জি, ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে আমরা দেখতে পাচ্ছি, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। স্বাগত জানাচ্ছি মাননীয় মেয়র আপনাকে আমাদের রাজকাহনে। আপনার কাছেও সেই প্রশ্নটি শুরু করি যেটি নিয়ে মোবাশ্বির হোসেনকে আপনি যুক্ত হবার আগেই জিজ্ঞাসা করছিলাম যে সেই উচ্ছেদ অভিযান, ৯১১টি দোকান উচ্ছেদ অভিযান, ব্যবসায়ীরা বলছেন যে তারা বৈধভাবে তারা আছেন, কারণ তারা টাকা দিয়ে বৈধতা নিয়েছেন সিটি কর্পোরেশন করে। সাবেক মেয়রও তাই বলছেন এবং বলছেন এভাবে ঢালাও ভাবে উচ্ছেদ অভিযান পরিচালনা করাটা অবৈধ। আপনারা আসলে কেমন ভাবে, কোন যুক্তিতে তাহলে এটিকে মানে অবৈধ এটি পরিচালনা করছেন? জি, ধন্যবাদ ডিবিসি কে আজকে এখানে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আর্কিটেক্ট মোবাশ্বির সাহেব উপস্থিত আছেন, এবং আপনার মাধ্যমে আজকে ডিবিসি সকল দর্শক শ্রোতাকে আসসালামু আলাইকুম। আপনারা লক্ষ্য করেছেন যে গতকাল আমরা একটা বৃহৎ মার্কেটে, যেখানে দীর্ঘদিন ধরে অবৈধ ব্যক্তিরা আমাদের নকশা বহির্ভূত ভাবে সেখানে অবস্থান করেছিল, এবং তারা তাদের যে বিষয়টা এখন তারা তুলে ধরছে সেটা আসলে দুঃখজনক। এই কারণে যে তাদের সেই অবৈধ কার্যকলাপকে বৈধ করার জন্য তারা দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছিল। কিন্তু আমরা এ ব্যাপারে খুব কঠোর অবস্থান নিয়েছি, এবং আমাদের প্রায় ঢাকা শহরে প্রায় 90টার ঊর্ধ্বে আমাদের মার্কেট রয়েছে,
এবং সেই মার্কেটগুলো কিন্তু আমাদের নকশা অনুযায়ী নির্মিত এবং সুনির্দিষ্ট নীতিমালা অনুযায়ী বরাদ্দপ্রাপ্ত দোকানদাররাই সেখানে দোকান নিয়ে থাকেন এবং সেখানে তাদের সালামি দিয়েই, তাদের অর্থ দিয়েই কিন্তু এই মার্কেটগুলো নির্মিত হয়। সুতরাং সেই বরাদ্দ গ্রহীতা ছাড়া অন্য কেউ কিন্তু সেই মার্কেটে দোকান করার কোনো অধিকার রাখে না। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে প্রায় 29টা মার্কেটে এরকম অবৈধ দখলদাররা তারা অবৈধভাবে নকশা বহির্ভূতভাবে বিভিন্ন মহল, বিভিন্ন চক্রের সাথে যোগসাজশ করে তারা সেখানে কেউ টয়লেটের জায়গায় দোকান বানিয়ে দখল করেছে, কেউ সিঁড়ির ওঠার জায়গা বা কমন প্যাসেজ যেটা আমরা বলি সেই সব জায়গা দখল করেছে। হয়তোবা দেখা গেছে যে দুটো কলামের মাঝে কিছু জায়গা আছে সেখানে একটি দোকান বানিয়ে নিয়েছে। হয়তোবা দেখা গেছে যে যেখানে বাতাস, আলো যাওয়ার পরিবেশ রাখা সেই জায়গাগুলো তারা দখল করেছে। এভাবে অগণিত, আপনারা লক্ষ্য করেন যে গতকাল আমরা যেটা উচ্ছেদ আরম্ভ করেছি 911টি অবৈধ দোকান। তাহলে চিন্তা করতে পারেন যে এই সকল মহল তারা কতটা শক্তিশালী এবং কতটা দুর্বৃত্তায়ন। মাননীয় মেয়র, সেই মহলের কথাটাই একটু জানতে চাই। 911টি সংখ্যাটিও নাকি প্রশ্নবিদ্ধ, এমনটি বলছেন সাবেক মেয়র। এবং যারা ব্যবসায়ীরা তারা তো আসলে যথাযথ কর্তৃপক্ষকে, তারা নকশা বহির্ভূত ভাবে আছে কিন্তু তা বৈধতার আশায় যথাযথ কর্তৃপক্ষকে তারা টাকা দিয়েছিল এবং টাকা দেবার মাধ্যমে তারা একটা রিসিপ্ট দেখাচ্ছে, যেটিকে সাবেক মেয়র বলছেন তাদের কাছে বৈধ ডকুমেন্টও আছে। তাহলে তারা তো মনে করতেই পারেন যে তারা বুঝি বৈধ হয়ে গেলেন। এত নকশা বা বরাদ্দ এই বিষয়গুলো তারা নাও বুঝতে পারেন, তারা যথাযথ কর্তৃপক্ষকে টাকা দিয়ে বৈধ হয়েছেন। তাদের সাথে কি একটা অন্যায় হয়ে যাচ্ছে কিনা? মোটেও না, বক্তব্য সঠিক না। এখন দুর্বৃত্তায়ন করার পরে যারা অবৈধ দখলদার থাকেন তারা তো একটা যুক্তি দাঁড় করানোর চেষ্টা করেন, কিন্তু আপনারা লক্ষ্য করেছেন যে আজকেও শান্তিপূর্ণভাবেই সেখানে উচ্ছেদ হয়েছে। কেউ কিন্তু সেখানে আর বাধা দিতে আসেনি বা তারা আইনের আশ্রয় নিতে যায়নি, কারণ তারা জানে যে তারা অবৈধ। তারা যেটা বলতে চেয়েছে, গতকাল বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে যে গত বছর তাদেরকে বৈধ করার একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। সেই বৈধতাটা নিয়েও বিষয় রয়েছে, কারণ বৈধ করতে হলে সুনির্দিষ্ট দোকানকে বরাদ্দ দিতে হবে নকশার অধীনে রেখে। এখন যদি এই দোকান কোনোভাবে নকশার অধীনে আনা যেত, যদি আনতো সিটি কর্পোরেশন এবং সেই নীতিমালা অনুযায়ী, সরকারি বা বেঁধে দেওয়া নীতিমালা, সেই নীতিমালা অনুযায়ী যদি তাদেরকে সঠিক উপায়ে বৈধ বরাদ্দ দেওয়া হতো, তাহলে তাদের একটি যুক্তি থাকতো যে তারা বৈধ। কিন্তু মাননীয় মেয়র, তারা যে এখন মানে 8 থেকে 12 লাখ টাকা বা 20 লাখ টাকা পর্যন্ত ক্ষেত্রে তারা যে টাকা দিয়েছেন এবং সাবেক মেয়র বলছেনও যে হ্যাঁ টাকা দেওয়া হয়েছে, টাকা নেওয়া হয়েছে, সেটির কি হবে? সেটি কি তাহলে দুর্নীতি হয়েছে? তারা অর্থ দিয়েছে সেটা তারা উল্লেখ করেছে, তারা ক্ষুদ্র প্রতিক্রিয়া জানিয়েছে যে তারা বিভিন্নভাবে বিভিন্ন মহলকে, বিভিন্ন ব্যক্তিকে অর্থ দিয়েছে। এখন একজন যদি অবৈধ কাজের জন্য কোনো কাউকে অর্থ দিয়ে থাকে, তার দায় দায়িত্ব তো সিটি কর্পোরেশন নিবে না। সুতরাং সিটি কর্পোরেশন তার সঠিক কার্যক্রম নিয়েছে এবং পর্যায়ক্রমে আমরা সকল অবৈধ দখলদারদেরকে এই সকল আমাদের মার্কেটগুলো থেকে আমরা উচ্ছেদ করব। জি মাননীয় মেয়র, কিন্তু কাউকে অবৈধভাবে অর্থ মানে যে কেউকে তো দেওয়া হয়নি, সিটি কর্পোরেশনকে দেওয়া হয়েছে। সিটি কর্পোরেশনের রিসিপ্ট তারা দেখাচ্ছে। সাবেক মেয়র বলছেন যে হ্যাঁ তিনি মানে এই বিষয়টি অসত্য নয়, আদালতের নির্দেশে। তাহলে আসলে তাদের উপরে কতটা দায় বর্তায় যারা সেই ব্যবসায়ী যাদেরকে অপসারণ করা হচ্ছে? দুর্নীতি তো তাহলে সিটি কর্পোরেশনের, দায় তো তাহলে সিটি কর্পোরেশনের নাকি? না, আমি এভাবে জিনিসটা এভাবে না। আপনি মনে করেন যে একজন হকার সে ফুটপাত দখল করে, তো ফুটপাত দখল কি এটা বৈধ হয়ে গেল? সেখানে সে হয়তোবা বিভিন্ন মহলকে টাকা দিয়ে সেই ফুটপাতে সে ব্যবসা পরিচালনা করে, তাহলে কি সেটা বৈধ হয়ে গেল? মোটেও না। দখলদার দখলদারি, সে অবৈধ তার দখল স্থায়িত্ব করার জন্য বা নিশ্চিত করার জন্য সে বিভিন্ন মহল, বিভিন্ন চক্রকে অর্থ দিতে পারে। সেটা তাদের বিষয়, তাদের লেনদেন, তাদের ব্যক্তিগত বিষয়। কিন্তু তার মানে এই না যে সেখান থেকে সিটি কর্পোরেশন সেই অবৈধ দখলদারকে উচ্ছেদ করতে পারবে না, সড়ককে উন্মুক্ত করতে পারবে না, পরিষ্কার করতে পারবে না, মার্কেট গুলোকে তাদের বৈধ উপায়, যারা বৈধ উপায়ে ব্যবসা করে, যারা দোকানদার, আগের মেয়রের সিটি কর্পোরেশন যা করেছে তার দায় আপনারা নিচ্ছেন না। আমি একটা জিনিস পরিষ্কার করি, যারা বৈধ দোকানদার সেই মার্কেট গুলোতে
তারা কিন্তু অত্যন্ত আনন্দিত। এতদিন পরে তারা একটি সুষ্ঠু পরিবেশ পাচ্ছে ব্যবসা করার জন্য। তারা বৈধভাবে তাদের সালামি দিয়ে তারা এই মার্কেট নির্মাণ করেছে। তাদের অধিকার, সেই অধিকার তারা আজকে ফিরে পেয়েছে। তারা এমন একটি মনে হচ্ছে তাদের যে আনন্দ, সেটা হলো তারা স্বাধীনতা ফিরে পেয়েছে, বিজয়ের মাসে বিজয় ফিরে পেয়েছে। তেমনি আনন্দিত কিন্তু তারা। আপনারা কিন্তু কেউই সংবাদ মাধ্যম তাদের কোনো বক্তব্য নেননি। এটা আমি মনে করি যে এখানে একটি আপনাদের তথ্য বিভ্রাট রয়েছে। আপনাদের উচিত ছিল সেই সকল দোকানদারদের তথ্য নেওয়া যারা আজকে নিঃশ্বাস নিতে পারছে, স্বাচ্ছন্দ্যে এখন ব্যবসা করতে পারবে, কোনো রকম অবৈধ দখল থেকে মুক্ত হয়ে, অবৈধ প্রভাব থেকে মুক্ত হয়ে তারা এখন ব্যবসা করতে পারবে। তাদের মালামাল ঢোকানোর জায়গা ছিল না। অবৈধ স্থাপনা উচ্ছেদ নিশ্চয়ই আমরা চাই, পুরো ঢাকাবাসী চাই, এর জন্য আপনারা সাধুবাদ পেতেই পারেন, কিন্তু কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা সেই প্রশ্নটি আপনার কাছে করছিলাম। যদি এখন তারা যে পুনর্বাসনের দাবি জানাচ্ছেন সেই বিষয়টিতে আপনারা কি ভাবছেন, সেই বিষয়ে কি কোনো চিন্তা আছে কিনা? মাননীয় মেয়রের সাথে একটুখানি সংযুক্ত হতে চাই। আমি আপনাকে সবাইকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি যে আমি চুরি করে মাল নিয়ে এসে একদম সিল ছাপ্পড়ালা কাগজ দিয়ে যদি বিক্রি করি, সেই চোরাই মাল কি শুদ্ধ হয়ে যাবে? এখানে এক নম্বর অবৈধ অর্থাৎ নকশা, ঢাকা শহরকে মানুষ বানানোর জন্য যে প্রচেষ্টা চালানো হচ্ছে প্রতিনিয়ত, সেখানে নকশা বহির্ভূত যে কোনো জিনিস, যে কোনো কর্মকর্তা, বাংলাদেশের একেবারে উচ্চ পর্যায়ের মানুষেরও ক্ষমতা নাই নকশা পরিবর্তন করার জন্য। যদি তাই থাকতো বিজিএমই ভবন 2 প্রধানমন্ত্রীকে দিয়ে উদ্বোধন এবং ফাউন্ডেশন দেওয়ানো হয়েছে, তারপর এটিকে কিন্তু ভেঙে ফেলতে হয়েছে, কারণ পুরাটাই ছিল একদমই স্পষ্ট। কিন্তু তাহলে কি আপনি এখানে সাবেক মেয়র সাইদ খোকনকে দায়ী করবেন? কারণ তিনি বলছেন টাকা নেওয়া হয়েছে, টাকা নিয়ে মানে দোকানিরা সত্য কথা বলছেন, সেটি তারা আমরা শুনতে পাচ্ছি না। উনি যদি এগুলি করে থাকেন তাহলে অবশ্যই তাকে দায়ী হতে হবে, এর তো বিকল্প কিছু নাই। এটা এই জায়গাটাতেই অমুকে যদি এই অন্যায় কাজ করে তাহলে বিচার করা হবে কি হবে না, এই জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। সবার জন্য আইন সমান। প্রথম হচ্ছে অবৈধভাবে, নকশা বহির্ভূত ভাবে যদি কোনো কিছু করা হয়ে থাকে, এনি ওয়ান অফ দিস কান্ট্রি হ্যাভ দ্য রাইট টু সু এগেইনস্ট দ্যাট। কারণ আইনের বিরুদ্ধে যে আপনি কোনো কিছু করে সেটি আবার আইনগতভাবে বরাদ্দ দিবেন, এর চেয়ে হাস্যকর বক্তব্য আর কিছু হতে পারে না। অর্থাৎ বেআইনি কাজটাকে বৈধ করার জন্য তারা টাকা দিয়েছে, চোরাই মালকে ম্যানুফ্যাকচার্ড প্রোডাক্ট হিসাবে বিক্রি করার চেষ্টা করেছে। এটা তো আরো কঠিনতম শাস্তি তাদের। অনেক ধন্যবাদ স্থপতি মোবাশ্বের হোসেন। ঠিক এই জায়গা থেকে আজকেই আপনি মাননীয় মেয়র আপনি বলেছেন যে যারা এই অবৈধ কাজের সঙ্গে যুক্ত তাদেরকেও বর্জ্যের সাথে তুলনা করেছেন, তাদেরকে অপসারণের হুঁশিয়ারি আপনি দিয়েছেন। কারা এদের সাথে জড়িত, মানে আমরা সাবেক মেয়রকে শুনছি এটা সত্যতা স্বীকার করতে, এবং সিটি কর্পোরেশনের ভিতরে কারা আসলে এই বৈধতা দেওয়ার ক্ষেত্রে বা টাকা নিয়ে এই কাজ তাদেরকে বসতে দেওয়ার সুযোগ করে দেওয়ার ক্ষেত্রে জড়িত, সেটি কি আপনারা বের করতে পেরেছেন? তাদের কি কোনো তালিকা আছে মাননীয় মেয়র? এখানে আসলে ব্যক্তিগত কোনো বিষয় না, বিষয়টা আমাদের স্থপতি মোবাশ্বের সাহেব যে বিষয়টা খুব সুষ্ঠুভাবে সুন্দরভাবে তুলে ধরলেন, যে কোনো অবৈধ কাজকে আমরা অবৈধই বলবো এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নিব। সেটাকে বৈধকরণের কোনো সুযোগ নেই। আমি দৃঢ়ভাবে বলেছি এবং সিটি কর্পোরেশনে যে কোনো অবৈধ কাজকে এই মেয়াদে আমরা বৈধ দেওয়ার জন্য জনগণ আমাদেরকে নির্বাচিত করেনি। আমরা অবৈধ সকল কিছু থেকে আমরা মুক্ত থাকব। এই সিটি কর্পোরেশনের আওতায় আমরা সকল অবৈধ বিষয় আমরা উচ্ছেদ করব। আমি আজকে এই মেয়াদে আপনার কাছ থেকে তেমন প্রত্যাশা আমাদের তো আছেই। আপনি আপনার কাছে যে দাবি তুলছিলেন ব্যবসায়ীরা, তারা বলছিলেন পুনর্বাসনের দাবি, সেটির বিষয়ে কি আপনাদের কোনো ভাবনা আছে কিনা সেটিও জিজ্ঞেস করছিলাম। আমি ব্যবসায়ী অন্যান্য নেতৃবৃন্দ, বিভিন্ন সমিতির নেতৃবৃন্দ আমার কাছে এসেছিল, আমি বলেছি যদি সত্যিকার অর্থে কেউ ক্ষতিগ্রস্ত দোকানদার থাকেন বা হন, তাহলে আমাদের নির্মিতব্য অন্যান্য যে সকল মার্কেট আছে সেখানে সঠিকভাবে আইনগতভাবে যে বরাদ্দ নীতিমালা আছে সেই বরাদ্দ নীতিমালার আওতায় যদি কাউকে দেয়া যায় সেটা অবশ্যই আমরা বিবেচনা করব। আমরা কাউকে ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য এই উদ্যোগ না, এই উদ্যোগ অবৈধ দখলদারীদের বিরুদ্ধে। এবং এখন আপনারা লক্ষ্য করছেন আমরা কিন্তু খালগুলো যে ঢাকা ওয়াসা থেকে পাচ্ছি,
আমরা সেইখানেও কিন্তু বর্জ্য অপসারণ আরম্ভ করেছি এবং আগামীকাল থেকেই সেখানে অবৈধ দখলদার উচ্ছেদ আরম্ভ হবে। আমরা এরই মাঝে জেলা প্রশাসন সাথে আলাপ করেছি, তাদের সহযোগিতা নিচ্ছি এবং আমরা যে খালের পাশে যে জমি এবং খালের যে সীমানা, সেই সীমানা আগামীকাল থেকে নির্ধারণ আরম্ভ হবে এবং সেখানে যারা খালকে অবৈধভাবে দখল করেছেন সেই অপসারণও কিন্তু আগামীকাল থেকে আরম্ভ হতে যাচ্ছে। সুতরাং আমাদের খাল দখল মুক্ত করার কথা, অতীতেও আমরা খাল দখল মুক্ত করতে দেখেছি, কিন্তু আবারও সেটি পুনর্দখল হয়ে গেছে। এরকম নজির কিন্তু অহরহ। একটু আগে স্থপতি মোবাশ্বের হোসেনও বলছিলেন যে কোনো চাপের মুখে কোনো আপোষে যেন যেতে না হয় আপনাদেরকে, সেটির কথাও বলছিলেন। মানে এরকম কোনো আশঙ্কা কি আরো আছে কিনা, যে আপনি বলছিলেন এই মেয়াদে আমরা বিশেষভাবে আশাবাদী হতেই পারি, সেই খালগুলো যেগুলো আপনারা দখল মুক্ত করছেন আবারও দখল হয়ে যাবে না, সেই নিশ্চয়তা দিতে পারেন? আমরা যেটা করছি সেটা হলো আগামীকাল থেকে আমরা একদিক থেকে আমরা সীমানা নির্ধারণ করব জেলা প্রশাসনের সাথে মিলে, সরকারি সহযোগিতা নিয়ে। তার সাথে সাথে আমরা বর্জ্য অপসারণ করব এবং সেই সীমানা অনুযায়ী আমরা যে সকল জায়গায় প্রয়োজন হবে সেই সকল জায়গায় আমরা বেড়া দিব এবং যাতে করে আবার কেউ সেখানে দখলে আসতে না পারে। এবং এর পরবর্তীতে দীর্ঘমেয়াদী হিসেবে আমরা সেই সকল খালের আশপাশ জমি দিয়ে নিয়ে আমরা একটি নান্দনিক পরিবেশ সৃষ্টি করব। সেখানে আমাদের সন্তানেরা সেখানে সাইকেল চালাবে, ঘুরতে যাবে, আমাদের মা বোনেরা সকলে যেন একটি নান্দনিক পরিবেশ পায় সেই ব্যবস্থা আমরা করব, যাতে করে ভবিষ্যতে আর এই খালগুলো দখলের কোনো সুযোগ না থাকে এবং জনগণও যেন সেটা থেকে পর্যাপ্ত সুযোগ সুবিধা পায়। অনেক ধন্যবাদ মাননীয় মেয়র। অতীতের অভিজ্ঞতা সম্পর্কে আরো বলবো, আরো অনেক উচ্ছেদ অপসারণ অভিযান সম্পর্কে জানতে চাইবো, কিন্তু স্থপতি মোবাশ্বের হোসেন, খাল দখল মুক্ত হওয়া আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা, আশাবাদী হতে পারছেন আপনি? আমি প্রচন্ড রকম আশাবাদী হতে পারছি এই কারণে, যে কটি কাজ এই মাননীয় মেয়র হাতে নিয়েছেন। প্রথমে আমি আগে ধন্যবাদ জানাই, গত 8 থেকে 9 বছর থেকে ওয়াসার সাথে আমরা বিভিন্ন তর্কাতর্কিতে থাকতাম যে আপনারা খাবার পানি সাপ্লাই করেন, সেখানে আপনাদের হঠাৎ ড্রেন, খাল এগুলি নেওয়ার প্রয়োজন কি কারণে পড়লো? আপনারা এগুলি তো সিটি কর্পোরেশন হাতে দেওয়ার প্রয়োজন, কারণ সিটি কর্পোরেশন এককভাবে এই কাজটি করলে পারে, আর নতুন করে সমন্বয়ের প্রয়োজন হয় না। এটি আমরা আনিসুল হক বেঁচে থাকতে বিরাট সারাদিন ব্যাপী মিটিং করেও সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে খালগুলি হস্তান্তর করা হবে লোকবল সহ। আমি আবারও বলছি, খালি খাল হস্তান্তর করলে হবে না, ওয়াসার কাছে এগুলির ইকুইপমেন্ট রয়েছে, অনেক লোকবল রয়েছে এবং ওয়াসার কাছে ফান্ড রয়েছে। এইগুলি সহ হস্তান্তর করলে পারে এগুলি ম্যানেজমেন্ট করা অনেক সহজ হবে। সিটি কর্পোরেশনকে এরকম একটির পরে একটি জিনিসের হস্তক্ষেপ করতে হবে। খালি এই খাল, এরপরে আছে বক্স কালভার্ট ডানে বাঁয়ে চিন্তা ভাবনা না করে ঢাকা শহরের ভিতরের খালগুলিকে বন্ধ করে তার উপরে কালভার্ট বানিয়ে রাস্তা বানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এই বক্স কালভার্ট আমরা স্টাডি করে দেখেছি যে 8 থেকে 10 ফিট ওপেনিং থাকার কথা, সেগুলিতে এখন 1.5 থেকে 2 ফিট আছে। এইগুলি দিয়ে যে পানি যাওয়ার কথা ছিল সেই পানি কিন্তু যাওয়ার কোনো ব্যবস্থা নাই এবং এগুলি পরিষ্কার করার জন্য কোনো জায়গাতেই কখনো কোনো ফান্ডের ব্যবস্থা করা হয় নাই। আনিসুল হক সাহেবকে দিয়ে আমরা একটি পরিষ্কার করার চেষ্টা করা হলো, সম্ভবত প্রায় 11 কোটি টাকা খরচ করে একটি মেশিন আনা হলো এই গার্বেজ গুলি তোলার জন্য। এই গার্বেজ যে পরিমাণ সারাদিনে ওঠে আমরা হিসাব করে দেখেছি, ঢাকা শহরের বক্স কালভার্ট থেকে এই ময়লার আবর্জনা সরাতে হলে প্রায় 30 বছর সময় লাগবে। অর্থাৎ এরকম মেশিন কয়শো আনতে হবে আমি জানি না। এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই তথ্যটি পৌঁছানোর পর এক পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন প্রয়োজন হলে বক্স কালভার্ট ভেঙে পরিষ্কার করতে হবে, ঢাকাকে জলাবদ্ধতা মুক্ত করতে হবে এবং এই কাজগুলি কিন্তু শুরু হয়েছে। আমি এই জন্য খুবই আশাবাদী। একই সাথে আমি মাননীয় মেয়র, 2 মেয়রকে অনুরোধ করব, বিশেষ করে আমার এই মেয়রকে, আমার এলাকার মেয়রকে আমি বলবো তার অধীনস্থ ম্যাক্সিমাম বক্স কালভার্ট রাস্তা হয়ে গেছে, কিন্তু সেগুলির ভিতর দিয়ে পানি যাওয়ার কথা, সেই পানি কিন্তু যেতে পারছে না। সেগুলি ক্লিন করার কোনো ব্যবস্থা ছিল না, ফান্ড ছিল না, লোক ছিল না। অর্থাৎ এই পুঁতি গন্ধময় কতগুলি জিনিসের দায়িত্ব আপনাকে নিতে হয়েছে। এই গ্যাংগ্রিন হওয়া কতগুলি জিনিসকে আপনাকে সুস্থ করতে হবে, কিছু কিছু জায়গায় অপারেশন করতে হবে। এই পা
কেটে ফেলে দিতে হবে, জি, এই সেই কাজগুলি অপারেশন করার তো অনেক দায়িত্ব বড় আপনাকে নিতে হবে। দায়িত্ব, মানে সেখানে অনেক বড় কর্মযোগ্য বলেই বোঝা যাচ্ছে। একটা বিরতির পরে আসছি, নিশ্চয়ই শুনবো এই বড় কর্মযোগ্য কিভাবে পালন করবেন, পরিকল্পনা অনুযায়ী কতটা আগানো যাবে। ফিরছি রাজকাহনে। ফিরলাম জিপি ইস্পাত নিবেদিত রাজকাহনে। মাননীয় মেয়র বিরতির আগে স্থপতি মোবাশ্বের হোসেনের কথা শুনে বুঝছিলাম যে একটা বিশাল কর্মযজ্ঞ। আপনার কাছে সেই পরিকল্পনাটা জানতে চাইবো, তবে তার আগে যেগুলো হয়ে আসছে, উদ্যোগ গ্রহণ করা হয়েছে, তার অগ্রগতি একটু জানতে চাই। সাবেক মেয়রের সময় আমরা দেখেছি বেশ কয়েকবার হকার উচ্ছেদের অভিযান চালানো হয়েছে, কিন্তু তারপরে যে লাউ সেই কদু ওর মতো অবস্থা। তখন মেয়র সাহেব দোষ দিয়েছেন পুলিশের উপর যে তারা ব্যবস্থা নিচ্ছেন না, বা আইন শৃঙ্খলা বাহিনী বলছেন রাজনৈতিক সদিচ্ছার অভাব। আসলে আপনিও তো হকারদের পুনর্বাসনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কি সমাধান এখানে আপনার কাছে আছে? এবং যারা আসলে তাদেরকে চাঁদা নিয়ে তাদেরকে সুযোগ করে দিচ্ছে, যাদের হাত ধরে এই হকাররা বসছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা? জি ধন্যবাদ। আমার নির্বাচনী ইস্তেহারে কিন্তু আমি পরিষ্কার করেছিলাম যে হকারের বিষয়টা কিন্তু একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছাড়া এভাবে অস্থায়ীভাবে বা সাময়িকভাবে কিছু বিক্ষিপ্ত উদ্যোগ গ্রহণ করে এটা সমাধান সম্ভব না। কারণ এর সাথে সাথে অনেক কিছু কিন্তু জড়িত। আপনার সারা দেশ থেকেই কিন্তু ঢাকামুখী একটি আসার মানে একটি চাহিদা রয়েছে যে মানুষজন ঢাকামুখী আসছে। এটাকেও কিন্তু এর সাথে সাথে বিবেচনা করতে হবে। অনেক কিছু বিষয় নিয়ে এটা বিবেচনা করতে হবে এবং অর্থনীতিতে কি ভূমিকা রাখছে সেটাও বিবেচনা করতে হবে। সুতরাং এটা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার আওতায় আমরা যে মহাপরিকল্পনা প্রণয়ন করছি সেখানে এই সকল বিষয়গুলোই আমরা বিবেচনা করছি। তো আমরা আশা রাখি যে একটি মহাপরিকল্পনা রূপরেখা পেলে আমরা একটি স্থায়ী বন্দোবস্তর মাধ্যমে আমরা পর্যায়ক্রমে এটা কিভাবে পুনর্বাসনের মাধ্যমে তাদেরকে আমরা স্থানান্তর করতে পারি সেই বিষয়টা তখন দৃশ্যমান হবে। তবে এই পর্যায়ে বিক্ষিপ্ত উদ্যোগ গ্রহণ করে মধ্যস্বত্বভোগীদের বিষয়ে কিছু বলবেন কিনা? সব সময় আপনি আজকেও যে বলেছেন সিটি কর্পোরেশনের ভেতরেও যারা অবৈধ কাজের সাথে যুক্ত, দুর্নীতিবাজ, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই যে হকারদের কাছ থেকে চাঁদা নিয়ে যারা হকারদেরকে সুযোগ করে দিচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা কি ভাবছেন? কি ব্যবস্থা? আসলে সবকিছু তো আর সিটি কর্পোরেশন নিবে না। দুর্নীতি দমন কমিশন রয়েছে, দেশে আরো অন্যান্য কর্তৃপক্ষ রয়েছে, তাদেরও ব্যবস্থা নিতে হবে। তবে আমি যেটা প্রথম দিন থেকে খুব পরিষ্কারভাবে বলেছি এবং আমার নির্বাচনী ইশতেহারে বলেছি যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে সম্পূর্ণরূপে একটি দুর্নীতিমুক্ত সংস্থা হিসেবে প্রতিষ্ঠা করা। এবং আপনারা লক্ষ্য করেছেন প্রথম দিন থেকে সেই ব্যবস্থা আমি নিয়ে চলেছি এবং এটা চলমান রয়েছে। যখনই যেই দুর্নীতি বা গাফিলতি বা অবহেলা আমাদের নজরে আসছে, আমরা সাথে সাথে সেটার ব্যবস্থা নিচ্ছি। সুতরাং এটা চলমান থাকবে এবং আমি মনে করি যে এই মাত্র 6 থেকে 7 মাসের মধ্যেই একটি পরিবর্তনের হাওয়া বা একটু পরিবর্তনের বার্তা আমরা দিতে পেরেছি। এখন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আগের যে কোনো সময়ের তুলনায় অনেকটা দুর্নীতিমুক্ত। কিন্তু দুর্নীতি এমন একটি বিষয় যে সেটা এমন ভাবে বলা যাবে না যে দুর্নীতি আজকেই পুরোটা মুক্ত হয়ে গেছে। এটা একটা চলমান প্রক্রিয়া। আমরা এ ব্যাপারে খুবই সজাগ রয়েছি, খুবই দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে চলেছি এবং যেখানে যখন কোনো অভিযোগ যদি আসে আমরা ত্বরিত ব্যবস্থা নিচ্ছি। নিশ্চয়ই জনাব মোবাশ্বের হোসেন, এই বিষয়ে আপনার কাছ থেকেও শুনবো যে কতটা দুর্নীতিমুক্ত হলো। আর একটা প্রশ্ন আমি মাননীয় মেয়রের কাছ থেকে একবারে, যেহেতু উচ্ছেদের বিষয়ে জানতে চাইছিলাম, একসাথেই জিজ্ঞাসা করে নিয়ে আপনার কাছেও একসাথে জানতে চাইবো। মাননীয় মেয়র, যে আমরা সম্প্রতি যে ইন্টারনেট বা ডিশের তার উচ্ছেদ অপসারণের অভিযান দেখলাম, শেষ পর্যন্ত তাদের আবার 3 ঘন্টা কর্মবিরতি, 3 ঘন্টা সংযোগ বন্ধ থাকবে, কানেকশন বন্ধ থাকবে, এরকম একটা অবস্থানের মুখে বৈঠকের প্রেক্ষিতে একটা সমঝোতা হলো। নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল জেনেছিলাম, কিন্তু তার মধ্যে খুব একটা অগ্রগতি হয়েছে বলে আমরা জানিনি। মাটির নিচ দিয়ে তার যাবে, ঝুলন্ত তারগুলো জঞ্জাল মুক্ত হবে বলে আমরা আপনার কাছ থেকে প্রতিশ্রুতি পেয়েছিলাম, তার খুব একটা অগ্রগতি হলো না। শুনছি আরো 1 মাস সময় বাড়িয়ে দেওয়া হয়েছে। এখানে আসলে কি অগ্রগতি, সফলতার কোনো বার্তা আছে? জি, আসলে ঢাকায় তো আসলে অনেক সমস্যা এবং ঢাকাকে বিভিন্নভাবে অবহেলা করা হয়েছে। ঢাকা কেন্দ্রিক চিন্তা করা হয়নি। ঢাকাকে বলা হয় একটা অপরিকল্পিত নগরী, মানে যত রকম অপরিকল্পনা রয়েছে সবকিছুই ঢাকা কেন্দ্রিক। সুতরাং যেটাই আমরা হাত দিব সেটাই কিন্তু একটি বড় কর্মযজ্ঞ। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এবং কোঅপ যেটা কেবল অপারেটরস,
অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, তাদের সাথে আমরা বসেছি। আমরা প্রথমে প্রাথমিকভাবে নভেম্বর পর্যন্ত সময় দিয়েছিলাম, তারা আমাদের সাথে এসে কথা বলেছে। তারা আরেকটি মাস চেয়েছে, ডিসেম্বরের মধ্যে মূল সড়ক থেকে কেবলগুলো ভূগর্ভস্থ স্থাপন করা হবে। তারা প্রাথমিকভাবে নমুনা হিসেবে ধানমন্ডি এলাকা, আপনারা যদি এখন যান, সাত মসজিদ সড়ক এবং অন্যান্য বড় সড়কগুলো যেটা আছে সেখান থেকে এরই মাঝে তারগুলো অপসারণ করে ভূগর্ভস্থ স্থাপন করা হয়েছে এবং আশা করা যাচ্ছে এই মাসের মধ্যে বাকি মূল সড়ক থেকে এই তারগুলো অপসারণ হবে। কিন্তু তার মানে এই না কিন্তু যে এটা সমাধান হয়ে যাচ্ছে। যেই পরিমাণ তারের জঞ্জাল রয়েছে সেটা যদি শুধু সিটি কর্পোরেশন এককভাবে প্রত্যেক দিনও যদি সেই তার অপসারণ করে, তারপরও কিন্তু অনেক সময় ব্যাপার এখানে। কিন্তু তারপরও আমরা এ ব্যাপারে অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করে চলেছি। যদি তারা ডিসেম্বরের মধ্যে না সম্পন্ন করতে পারে, আমরা অবশ্যই 1 জানুয়ারি থেকে আবার সেগুলো অপসারণের কাজ আরম্ভ করব। ধন্যবাদ মাননীয় মেয়র। কিন্তু তাতে সমাধান কি অপসারণ করলে যদি আবার সংযোগহীনতার মধ্যে ভুগতে হয়? স্থপতি মোবাশ্বের হোসেন, একটু এই বিষয়েও কি বলবেন যে মানে আবার সংযোগ বিচ্ছিন্ন করলে তাতেও তো আবার গ্রাহক ভোগান্তি, আবার ব্যবসায়ীরাও নানান চ্যালেঞ্জের কথা বলছেন মাটির নিচ দিয়ে যাওয়ার ক্ষেত্রে ভূগর্ভস্থ। স্থপতি মোবাশ্বের। না শুনেন, আপনার বিজ্ঞাপন বিরতির সময় মেয়র সাহেবের সাথে আমরা আলাপ করছিলাম। আমরা মাননীয় প্রধানমন্ত্রীও এটাতে খুবই আগ্রহ দেখেছে, যেটা বিশ্বের সমস্ত উন্নত অর্ধ উন্নত জায়গাগুলিতেও মেইন রোডে আপনি সব কোনো সময় এই তার, গ্যাসের লাইন, পানির লাইন, কারণ এগুলির প্রবলেম কন্টিনিউয়াসলি থাকে। এই জন্য থাকে যেটাকে বলা হয় কমন ইউটিলিটি ডাক্ট, অর্থাৎ এই মাটির নিচে স্থায়ীভাবে একটা ডাক্ট থাকবে যেটাতে গ্যাস লাইন যাবে, পানির লাইন যাবে, আপনার কেবল যাবে, ইলেকট্রিক লাইন যাবে, এবং এইখান থেকে আপনি বিভিন্ন দিকে কানেকশন দেওয়া তখন সহজ হবে। এখানে মানুষ নেমে এই কাজ করতে পারে। আমি যে ছোট্ট একটু এক্সাম্পল দিই, আপনারা কখনো কি এই মানিক মে এভিনিউকে কাটাকাটি করতে দেখেছেন? দেখেন নাই। কিন্তু এখানে কিন্তু মজার ঘটনা হচ্ছে, এখানে যে টেলিফোন স্টেশনটি রয়েছে, এক্সচেঞ্জটি রয়েছে, এর সমস্ত তার মানিক মে এভিনিউ এর কমন ইউটিলিটি ডাক্ট দেয়া আছে। আপনি মাঝে মাঝে দেখতে পাবেন স্ল্যাব তুলে পানি পাম্প করে বের করে ওখানে তারা তার ঢুকাচ্ছে, তার বের করছে, তার রিপেয়ার করছে। মানিক মে এভিনিউ ইজ দ্য বিগেস্ট এক্সাম্পল। এটি আজ থেকে প্রায় 40-50 বছর আগে করা হয়েছে। যদি এটি করা সম্ভব হয়, এটাকেই আরেকটু উন্নত করে, অলরেডি আমরা আমাদের মেয়র সাহেবের অফিসে আমরা প্রস্তাবনা দিয়েছি ডিজাইন কম্পিটিশন করে, যে নিউ মার্কেট থেকে 27 নম্বর রোড পর্যন্ত, কেন 27 নম্বর, বঙ্গবন্ধুর বাসার এখানে দেশ বিদেশ থেকে লোক আসে। এই জায়গাটিকে আমরা প্রথমে চাচ্ছি আদর্শ একটি রাস্তা, যেটি এক্সাম্পল হিসাবে ব্যবহৃত হবে। যদি আমি কমন ইউটিলিটি ডাক্ট তৈরি করতে পারি এবং করা সম্ভব, এটা খুবই স্বাভাবিক একটা জিনিস। তাতে সবচেয়ে বড় কাজটি যেটা হবে, রাস্তা কাটাকাটি স্থায়ীভাবে বন্ধ হবে। এই রাস্তাগুলিকে আমরা কংক্রিটের রাস্তা করতে পারবো, যেগুলির স্থায়িত্ব হবে 10 বছর, 15 বছর, 20 বছর। এই কাজটি যদি আমরা করে ফেলতে পারি, এবং আমরা আশা করি এই মেয়রের আমলেই আমরা এই এক্সাম্পল রাস্তাটি নিউ মার্কেট থেকে 27 নম্বর পর্যন্ত যদি এক্সাম্পল হিসাবে করতে পারি, তখন এই তার আপনি কখনো দেখতে পাবেন। ধন্যবাদ স্থপতি মোবাশ্বের হোসেন। মাননীয় মেয়র, অনেক বেশি সময় নেই, আরো একটা অংশে কথা বলবো নিশ্চয়ই, কিন্তু আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন 90 দিনের মধ্যে নাগরিকদের মৌলিক সেবা নিশ্চিত করা। সেখানে কি অগ্রগতি হলো? কতটা সেবা নিশ্চিত করা গেল নাগরিকদের? আপনারা জানেন যে আমি যখন দায়িত্ব নিয়েছি 17ই মে, তখন মহামারী করোনা একদম প্রকোপ আকার ধারণ ছিল। তো তার মধ্যেও আমরা প্রাথমিক যে বিষয়টাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়েছি সেটা হলো মশক নিয়ন্ত্রণ। কারণ আমরা লক্ষ্য করেছি যে গত কয়েক বছর ধরে এই ডেঙ্গু প্রকোপের কারণে আমাদের ঢাকাবাসীদের ব্যাপক প্রাণহানি ঘটেছে। তো আমাদের এটাই সবচেয়ে বড় প্রতিকূলতা ছিল, যে এই মহামারীর মাঝে যেন এই ডেঙ্গুর প্রকোপটা সেভাবে যদি বৃদ্ধি হয়, তাহলে আমাদের ঢাকাবাসীর জন্য এটা একটি বড় দুর্বিষহ বিষয় হয়ে দাঁড়াবে। এর জন্য সেই বিষয়টা আমরা সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়েছি, এবং আল্লাহর রহমতে সকলের সহযোগিতায় আমরা যে কর্ম পরিকল্পনা নিয়েছি সেটা আপনার সময় থাকলে বিস্তারিত বলতে পারি। কিন্তু আমরা যে কর্ম পরিকল্পনা নিয়েছি, আমার মনে হয় ঢাকাবাসী সেটা সুফল পেয়েছে ইনশাআল্লাহ। এই যে মূল সময়টা মে, জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুর যে প্রকোপের সময়, এই সময়টা আমরা ঢাকাবাসীকে সেই ডেঙ্গু থেকে মুক্ত রাখতে
পেরেছি। এখন কিছু ডেঙ্গুর আভাস আমরা দেখছি, কিন্তু আমাদের এই কার্যক্রমটা বছরব্যাপী। আগে কার্যক্রমগুলো নেওয়া হতো সীমিত সময়ের জন্য, এখন কিন্তু আমরা বছরব্যাপী নিয়েছি, যার কারণে আপনারা লক্ষ্য করবেন যে মশাটা অনেকাংশে নিয়ন্ত্রণে রয়েছে। এর ছাড়াও যখনই আমরা কোথাও দেখছি, আমাদের বিভিন্ন কর্তৃপক্ষ তারা এ ব্যাপারে জরিপ করে থাকেন, তারা যখন আমাদের জানাচ্ছেন যে এই ওয়ার্ড বা এই এলাকাগুলোতে ডেঙ্গুর আশঙ্কা রয়েছে, আমরা সেখানে আরো আমাদের কার্যক্রম বৃদ্ধি করছি। আপনাদের কাছে কি সরাসরি জানানোর সুযোগ আছে যে আমার এলাকায় খুব মশার উৎপাত বা আমার এলাকায় এই সমস্যা? দ্বিতীয় যে বিষয়টা, সেটা হলো বর্জ্য ব্যবস্থাপনাকে আমরা ঢেলে সাজিয়েছি। কারণ বর্জ্য এবং মশকের এই নিয়ন্ত্রণ কিন্তু অঙ্গাঙ্গিক ভাবে জড়িত। তো সেখানে আমরা যাতে করে উন্মুক্ত বর্জ্য আর ছুঁড়ে ফেলা না হয় বা উন্মুক্ত যেন বর্জ্য না থাকে, এর জন্য আমরা নব আঙ্গিকে বর্জ্য ব্যবস্থাপনা করছি। তবে এটা আমরা একদম প্রাথমিক পর্যায়ে রয়েছি, এটার কয়েকটি ধাপ রয়েছে। আধুনিকায়ন করা ছাড়া কিন্তু সুষ্ঠুভাবে বর্জ্য ব্যবস্থাপনা সম্ভব না। আমরা এখনো একটা বিরতিতে আমাকে আবার যেতে হবে, বিরতির পরে নিশ্চয়ই সেই আলোচনায় থাকবো। থাকুন দর্শক সাথী। ফিরে এলাম রাজকাহনে। মাননীয় মেয়র, আপনি আপনার অগ্রাধিকারের তালিকায় বলছিলেন ডেঙ্গুর যেন না থাকে সেজন্য মশক নিধন, বর্জ্য অপসারণ, আর কি কি আছে আপনাদের খুব অগ্রাধিকারের তালিকায়? বর্জ্য ব্যবস্থাপনা অবশ্যই একটি অগ্রাধিকার বিষয়, কারণ আমরা দেখি যে হয়তোবা ঢাকা শহরই একমাত্র শহর সারা বিশ্বের মধ্যে যেখানে উন্মুক্ত স্থানে বর্জ্য থাকে, এবং এই বর্জ্যের গুলো কারণে কিন্তু আপনার নর্দমাগুলো বন্ধ হয়ে যায়, সেখানে জলাবদ্ধতা সৃষ্টি হয়, সেখান থেকে আপনার মশকের ব্যাপকতা বৃদ্ধি পায়। এগুলো কিন্তু সবই একটার সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত। তো আমরা সেই ব্যবস্থাপনাকে ঢেলে সাজিয়েছি। এখন আমরা ওয়ার্ড ভিত্তিক একটি জায়গায় বর্জ্য নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি, যে সন্ধ্যা 6টা থেকে আমাদের নির্ধারিত সংগ্রহকারী বাসাবাড়ি, দোকানপাট থেকে ব্যবসা প্রতিষ্ঠান থেকে সকল বর্জ্য সংগ্রহ করবে। রাত 10টার মধ্যে তারা আমাদের ওয়ার্ডে, প্রত্যেকটা ওয়ার্ডে, আমাদের 75টা বর্জ্য স্থানান্তর কেন্দ্র আমরা নির্মাণ করছি। সেই স্থানান্তর কেন্দ্রে তারা নিয়ে আসবে রাত 10টার মধ্যে, এবং রাত 10টা থেকে আমরা অপসারণ করে আমাদের কেন্দ্রীয় ভাগাড়ে নিয়ে যাব। এবং আমাদের যে একটি গতানুগতিক পদ্ধতি রয়েছে, যে কন্টেনার নির্ভর, বিভিন্ন জায়গায় কন্টেনার ফেলে সেখানে বর্জ্য রাখা হয়, এবং সেখানে দেখা যায় যে উপচে পড়ে সারা এলাকার রাস্তা, নর্দমা সবই সয়লাভ হয়ে যায়। সেই জায়গা থেকে আমরা সরে একটি নির্ধারিত জায়গায় চলে আসছি, এবং সেখান থেকে আমরা রাত ভোর 6টার মধ্যে আমরা এগুলো অপসারণ করব, এবং রাত 9টা থেকে আমাদের সকল রাস্তাগুলো পরিষ্কার করা হচ্ছে, এবং তারপরে আমরা আমাদের পরিকল্পনার কথা শুনছিলাম। আপনি আজকেও বলছিলেন খাল দখল মুক্ত করার সেই অভিযানের মধ্যে যে হাতির ঝিলের মতো করবেন বুড়িগঙ্গাকেও দর্শনীয় স্থান হবে, সেটা কি আমরা আমাদের অনুষ্ঠানের মধ্যেও বলছিলেন, আপনার মেয়াদেই আমরা এটা দেখতে পাবো? অবশ্যই আমরা আশা করি ইনশাআল্লাহ সকলের সহযোগিতা পেলে আমরা কয়েক বছরের মধ্যেই এর সুফলগুলো ঢাকাবাসীকে দিতে পারবো। আপনারা দেখেছেন যে মুবাশশিরও বলছেন যে অবশ্যই এই মেয়াদে পাবো। মাননীয় মেয়র, আপনাদের কাছ থেকে আরেকটা বিষয় জানতে চাই, বায়ু দূষণেও কিন্তু ঢাকার শীর্ষ, আগেও ছিল, এখনো কিন্তু শীর্ষ অবস্থানে আছে, কি করছেন? জি, এগুলো তো আসলে উত্তরাধিকার সূত্রে পেয়েছি, এগুলো তো একটু অবশ্যই সময় লাগবে। তবে আমরা আলাপ করছিলাম যে এই বায়ু দূষণ থেকে কিভাবে আমরা মুক্ত হতে পারি। তো আমাদের কিছু সক্ষমতার অভাব রয়েছে। আমরা এখন আমাদের কয়েকটি যে পানির দেওয়ার গাড়ি রয়েছে, সেগুলো দিয়ে আমরা সড়কে ভোর রাতে কিছু পানি ছিটাচ্ছি যাতে করে ধুলোবালি কম হয়। কিন্তু তারপরও আমাদের আরো কিছু পানির গাড়ি লাগবে, যেগুলো আমরা আমাদের গাছালি যেগুলো আছে সেগুলোতে যাতে করে আমরা পানিগুলো দিতে পারি। কারণ এই সময় যে ধুলোটা হয়, সেই ধুলোর কারণে গাছগুলোর উপর একটি স্তর পড়ে যায়, যার কারণে আমরা জানি যে গাছ আমাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জীব, যেটার মাধ্যমে অক্সিজেন ছাড়া হয় এবং কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। তো সেই জায়গাটা কিন্তু আমাদের একটি বড় রয়েছে, প্রতিকূলতা রয়েছে। তো সেই দরকার আমাদের। স্থপতি মুবাশশিরের কাছে যাই, আপনাদের কাছে সবসময় যেটি শুনি সমন্বয়ের একটা অভাব, বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়ের অভাব, অনেক কাজ আপনারা চাইলেও করতে পারছেন না। সেখানে কোনো অগ্রগতি হলো? আমাদের অন্যান্য যে সকল কর্তৃপক্ষ আছে তাদেরকে নিয়ে আমাদের সমন্বয় করতে হবে, যাতে করে বিশেষ করে এই শীত মৌসুমে
আমরা যেন তাদের যেই যানবাহন যন্ত্রপাতিগুলো আছে সেগুলো ব্যবহার করে গাছগুলোকে পরিষ্কার রাখতে পারি। জি, আমি মাননীয় মেয়রের সাথে একমত হয়ে একটি কথা বলতে চাই। আমরা যদি এই গাছগুলিকে আর্টিফিশিয়াল বৃষ্টি দিতে পারি, যেটা যে ঘটনাটি কিন্তু করোনা আসার সাথে সাথে করা হয়েছিল, জল কামান, যেগুলি পুলিশের জল কামান গুলিকে ব্যবহার করা হয়েছে। ফায়ার ব্রিগেডের ঢাকা শহরে প্রচুর গাড়ি রয়েছে। যদি এটা রাত 3টার দিকে এই গাড়িগুলি রাস্তার দুপাশে আর্টিফিশিয়াল বৃষ্টি দেয় আমাদেরকে, তাহলে আমরা কিন্তু এই অক্সিজেনের যে ক্রাইসিস শীতকালে হয়, বাচ্চাদের যে ইনহেলেন্ট প্রবলেম হয়, সেগুলি থেকে আমরা কিন্তু মুক্ত করতে পারবো। আমরা আশা করি মাননীয় মেয়র এটার ব্যাপারে এই সমন্বয় করার চেষ্টা করবেন, যাতে রাস্তায় ধুলা না থাকে, গাছগুলি যেন সবুজ পাতা থাকে এবং এগুলি যেন আমাদেরকে ফটোসিনথেসিসের মাধ্যমে অক্সিজেন দেয়। এই একটি দাবি মাননীয় মেয়রের কাছে থাকবে। এর পাশে আরেকটা জিনিস যেটা আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আনিসুল হকের সময়, সেটি হচ্ছে ঢাকা শহরে পৃথিবীর শ্রেষ্ঠতম পানি ঢাকা শহরে হলো বৃষ্টির পানি, যেহেতু এখানে অ্যাসিড রেন হয় না। আর আমরা সেই বৃষ্টির পানিকে পয়সা খরচ করে রাস্তায় দিয়ে দিই, যাতে রাস্তায় উপচিয়ে নৌকা চলে। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আনিস বাস্তে যে আগামীকাল থেকে কোনো প্ল্যান পাস হবে না, প্রত্যেকটি বাড়িতে কি বলে রেন ওয়াটার হারভেস্টিং এর ব্যবস্থা করতে হবে এবং এটা একটি লাভজনক কাজ। আপনি কি জানেন যে আপনার বাসায় পানির বিল যদি 100 টাকা আসে, আপনাকে 200 টাকা বিল দিতে হয় সুয়ারেজের জন্য। আপনি যদি 50% পানি কম খরচ করেন রেন ওয়াটার হারভেস্টিং এর মাধ্যমে, এবং পৃথিবীর শ্রেষ্ঠতম পানি হচ্ছে বাংলাদেশের বৃষ্টির পানি, তাহলে আমার পানির বিল পর্যন্ত কমে যাবে। আমার ওইটা দিয়েই এই রেন ওয়াটার হারভেস্টিং করা সম্ভব। একই সাথে মাননীয় মেয়রকে বলবো যে আপনি ইনসেন্টিভ দেন, ট্যাক্স বেনিফিট দেন, বা ছাদ বাগানে যদি দেওয়া যায় রেন ওয়াটার হারভেস্টিং কে যদি আমি সাবসিডি করতে পারি, তাহলে আমার রাস্তার পানি আমরা হিসাব করে দেখেছি প্রায় 60% পানি কমে যাবে। অনেক ধন্যবাদ স্থপতি মুবাশশির। মাননীয় মেয়র, আপনার কাছ থেকে শেষ লাইন শুনে শেষ করব রাজকাহন। যে বিষয়গুলো আজকে আমরা আলাপ করলাম সেটার মূল কিন্তু আসল হলো পরিকল্পনা। যেহেতু অপরিকল্পিত নগরী হিসেবে ঢাকা গড়ে উঠেছে এবং বিভিন্ন জনের চাহিদা অনুযায়ী যে যার মতো কাজ করেছে, তার কারণেই কিন্তু এখন এই সমস্যাগুলো বিরাজমান। তো আমাদের সবচেয়ে বড় প্রয়োজন যেটা হলো যে ঢাকা নিয়ে কোনো মহাপরিকল্পনা প্রণয়ন করা হয়নি। এর জন্য আমরা এই সিটি কর্পোরেশন কিন্তু মূল সংস্থা যারা শহর পরিকল্পনা করবে, মহাপরিকল্পনা করবে, কিন্তু আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন সংস্থা তাদের নিজস্ব চাহিদা অনুযায়ী প্রকল্প নির্ভর কিছু পরিকল্পনা করেছে, যার আওতায় ঢাকাকে যত্রতত্র ভাবে ব্যবহার করা হয়েছে। সেই জায়গাটাতে কিন্তু আমরা মূল হাত দিয়েছি। আমি নির্বাচনের আগে আমাদের স্থপতি মুবাশশির সাহেবের সাথে আলাপ হয়েছিল যে একটা মহাপরিকল্পনা প্রণয়নে আমরা উদ্যোগ গ্রহণ করবো। এরই মাঝে আমরা উদ্যোগ গ্রহণ করেছি। আমি তাকে অনুরোধ করব আমাদেরকে সহযোগিতা করার জন্য। তিনি যে বিষয়গুলো তুলে ধরলেন যে ডাক্টিং করা, সে সকল সংস্থার ইউটিলিটির কার্যক্রমগুলো সেই ডাক্টিং এর মাধ্যমে হবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে আমাদের শীত মৌসুমে এই যে ধুলো থেকে আমরা কিভাবে বাঁচতে পারি, এগুলো কিন্তু পরিকল্পনা ছাড়া কোনোটা সম্ভব না। নিশ্চয়ই মাননীয় মেয়র, অনেক ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই সেই মহাপরিকল্পনার কতটা বাস্তবায়ন করা হলো, কতটা বাস্তবায়নের পথে আছে, সেটি জানবার জন্য আবারও আপনাকে আমাদের মধ্যে পাবো। ধন্যবাদ মাননীয় মেয়র, অনেক ধন্যবাদ স্থপতি মুবাশশির হোসেন, আপনাদের দুজনকেই। আজকের মতো শেষ করছি রাজকাহন।